আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং আমি ফাহমিদা সালাম। বাউলদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই হামলার পেছনে উগ্র ধর্মান্ধরা জড়িত বলেও মন্তব্য করেন তিনি। করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। অন্যদিকে ক্ষমতায় গেলে সব সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে সব ধরনের কার্যকরী ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দেশে দারিদ্রতা বাড়ায় আক্ষেপ প্রকাশ করেন তিনি। আজকে ওয়ার্ল্ড ব্যাংক কেন বলছে যে বাংলাদেশের 6 কোটি মানুষ দারিদ্র্যের ঝুঁকির মধ্যে রয়েছে? আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, জনগণের সরকার প্রতিষ্ঠার অধিকার জনগণের, সেটা যাতে নিশ্চিত হয়। এদিন দুপুরে কাকরাইলের আইডিপি ভবনে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সরকারের আমলে আর্থিক খাতে দলীয়করণের কারণে অর্থনীতি সংকটের মুখে পড়েছে। জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে, যেমন সরকারের জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে, আপনার কোম্পানিগুলোতেও জবাবদিহিতা আনতে হবে। আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্বভার দেয়, আমরা এটা চলতে দেব না। এই সমস্ত জায়গায় বড় ধরনের সংস্কার হবে। অন্যদিকে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বাউলদের উপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। আমরা অবশ্যই এটার আপনার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি। করাইল বস্তিতে আগুনের ঘটনাটিকে দরিদ্র মানুষের উপর চরম আঘাত হিসেবে উল্লেখ করেন তিনি। সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে অগ্নিকাণ্ডের জন্য প্রকৃত ঘটনাকে বের করে প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি জানাই। সারা দেশে অব্যাহতভাবে যে অগ্নিকাণ্ড ঘটছে তার জন্য কাঠামোগত দুর্বলতা ও অব্যবস্থাপনাকে দায়ী করেন বিএনপি মহাসচিব। যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে তাহলে এগুলোকে অ্যাভয়েড করা অনেক সহজ। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। আগুন নিভতে না নিভতেই মিলল সূত্রপাতের কারণ। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে করাইল বস্তিতে ঘটে অগ্নিকাণ্ড। মিন্টু মিয়া নামে এক ব্যক্তির বাসা থেকে বিস্ফোরিত সিলিন্ডার উদ্ধার করে ফায়ার সার্ভিস। এদিকে ধ্বংসস্তূপে পরিণত করাইল বস্তি থেকে নিজেদের শেষ সম্বলটুকু খুঁজে ফিরছেন ক্ষতিগ্রস্তরা। 15 দিনের সময় দিয়ে ঘটনা অনুসন্ধানে 5 সদস্যের কমিটি করেছে ফায়ার সার্ভিস। মোহাম্মদ আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। রাজধানীর বুকে হতদরিদ্র ও নির্ময়ের মানুষগুলোর স্বপ্নের আবাসন করাইল বস্তি। ছোট ছোট হাজারো ঘরের ফাঁকে ফাঁকে উকি দেয় তাদের বাঁচার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নবাজ মানুষগুলোর স্বপ্ন বাস্তবায়নে বারংবার বাধা হয়ে দাঁড়ায় আগুনের লেলিহান শিখা। মিন্টু মিয়া নামে এক ব্যক্তির সিঁড়ির নিচে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটে অগ্নিকাণ্ডের এই ভয়াবহ ঘটনা। ফায়ার সার্ভিসের একটি দল মিন্টু মিয়ার ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ি থেকে উদ্ধার করে আলামত। এখান থেকে আগুন লাগছে, এখানে আমাদের কারেন্টের কাটাওটা ছিল কত পর্যন্ত, এই কারেন্টের কাটা ব্লাস্ট হওয়ার পরে আগুন লেগেছে কারেন্টে, পরে দেখা পুজনে পানি কে দিছে আরো বাড়ে। এদিকে আগুনের লেলিহান শিখায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে করাইল বস্তি। ভোরের আলো ফোটার সাথে সাথে সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরার চোখে। সহায় সম্বল হারানো পরিবারগুলো খুঁজে বেড়াচ্ছে তাদের প্রিয় বাসস্থান ও প্রয়োজনীয় জিনিসপত্র। আর তো ঘরের যা জিনিস আছে কিচ্ছু বাইর করতে পারছি না, যা খালি পিন্দনের কাপড়টি খাইতে পারবো করতে কিচ্ছু নেই, আমার দিতে পারি না। এখন খাওয়া দাওয়া কি আহে মুখে। সারা রাত নিয়ে অন্য বাসায় আসিলাম, একজনের বাসায় রাত কাটাইছি। এই অবস্থা, কোনো কিছু পরনের নাই, খোলা আকাশে এখন বৈশা রয়েছে ফুলারে বৌরে নিয়ে। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের তথ্য হালনাগাদ শুরু করেছে ফায়ার সার্ভিস, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি সংগঠন। ক্ষয়ক্ষতির নিরূপণের পর তাদের সহায়তা করার আশ্বাস দেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক। এদিকে সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প, মেরামত করা হচ্ছে সংযোগ লাইন, ক্ষতিগ্রস্তদের খাবার দিচ্ছেন বিভিন্ন সংগঠন। এভাবে আগুনের লেলিহান শিখায় ধ্বংস হলো বস্তিবাসীর স্বপ্ন, সে সাথে পুড়ল কপাল। তাই তো সে ধ্বংসস্তূপের মাঝে এখনও খুঁজে বেড়াচ্ছে তাদের শেষ সম্বলটুকু।
তবে বারবার এই বস্তির মধ্যে কেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তা এখনও তারা খুঁজে বেড়াচ্ছে। তারা বলছেন সরকারের পক্ষ থেকে যাতে উদ্যোগ নেওয়া হয় এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা যাতে আর না ঘটে এবং ক্ষতিপূরণ যাতে তারা পায় সেটিও যাতে সরকার আশ্বস্ত করে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার মধ্যরাতে এক প্রেস বিবৃতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহায়তার কথা জানান এবং উদ্বেগ প্রকাশ করেন। সেই সঙ্গে অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। বলেন, করাইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন তাদের দুঃখ কষ্ট সবাইকে ব্যথিত করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার। যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিচ্ছে তাদের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। সকালে বিজিবি সদর দপ্তরে বিজিবির নির্বাচনী মহড়া প্রশিক্ষণ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, সবাই মিলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালনে প্রশিক্ষণ নিচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। নাজমুল হুদার রিপোর্ট। ফুলপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পরেই বাইরে হঠাৎ বিশৃঙ্খলা, ভাঙচুর, ভোট বন্ধের চেষ্টা। খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কেন্দ্রের পরিবেশ ফিরিয়ে আনে বিজিবির এক প্লাটুন সদস্য। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে এটি ছিল বাহিনীটির ডামি মহড়া। এতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে লাল, হলুদ এবং সবুজ জোন চিহ্নিত করে নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা সাজাবে ইসি। ইলেকশনের জন্য যে প্রস্তুতি, সেটার একটা নমুনা আপনারা দেখলেন। আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা এখানে এনগেজ করব। এই প্রশিক্ষণ আমাদের নির্বাচনে বিশালভাবে একটা, আমি বলবো যে, প্রভাব ফেলবে এবং আইন শৃঙ্খলা রক্ষায় এটার একটা বিশাল প্রভাব থাকবে। এছাড়া আগস্ট পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে নিখুঁত না হলেও অনেকটা উন্নত হয়েছে বলেও দাবি করেন সিইসি। বলেন, ভোটের আগে পরিস্থিতি আরো ভালো হবে। এটা একটা নমুনা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে, এটা বলবো না, বাট আপনারা 5ই আগস্ট 24-এ দেখেছেন কি অবস্থা ছিল, আর এখনকার অবস্থা দেখেন তুলনা করে, এটা তো আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি। এবং ভোট আস্তে আস্তে, ভোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। জাতির কাছে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন দিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও প্রত্যাশা করেন সিইসি। সবাই মিলে ইনশাআল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব। নাজমুল হুদা, RTV, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভুল তথ্য ছড়িয়ে কেউ যাতে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে সেজন্য ব্যবস্থা নেবে প্ল্যাটফর্মটি। এমন তথ্য জানিয়েছেন টিকটকের সাউথ এশিয়ার হেড অব পাবলিক পলিসি ফেরদৌস মুক্তাকিন। বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি। এ সময় তফসিল ঘোষণার পর নির্বাচনে অপতথ্য ছড়ানো রোধে ইসির সঙ্গে কাজ করার কথা জানান এই কর্মকর্তা। মিস ইনফরমেশন কন্ট্রোল করার জন্য অসংখ্য ডিফারেন্ট মেকানিজমস আছে যেগুলো নিয়ে আমরা সবসময় কাজ করি। এটা শুধু ইলেকশন কেন্দ্রিক না, ইলেকশনের সময় আমাদের কিছু বিশেষ ফোকাস থাকে, বাট আমরা থ্রু আউট দ্য ইয়ার আমরা মূলত এইগুলো নিয়ে কাজ করি। দেশের বিরুদ্ধে এখনও দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 5 আগস্টের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে নতুনভাবে স্বাধীনতা পেলেও এখনও দেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে। শহীদ ডাক্তার শামসুল আলম মিলন দিবস উপলক্ষে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি সব কথা বলেন। এই সময় তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ মিলনের আত্মত্যাগকে স্মরণ করেন। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না জানিয়ে তারেক রহমান বলেন, শহীদ মিলনের আত্মত্যাগ সবসময় গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা হিসেবে কাজ করবে। আরপিওর অগণতান্ত্রিক সংশোধনী বাতিল সহ জামানত কমানো, কালো টাকা, পেশি শক্তি ও প্রশাসনিক কারসাজি মুক্ত নির্বাচনের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করে
এই দাবি জানান জোটের নেতারা। বলেন, তুলনামূলক ছোট দলগুলো যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, আরপিও সংশোধনীর মাধ্যমে কমিশন সেই পথ বেছে নিয়েছে। এ সময় ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয় জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেফতার ও নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানান জোট নেতারা। পরে নির্বাচন কমিশনে 14 দফার একটি স্মারকলিপি জমা দেন তারা। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনে যাতে টাকার খেলা, পেশি শক্তি, সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা এবং প্রশাসনিক কারসাজি মুক্ত হয়, সেই জন্য সেই দাবি নিয়ে কি করলে সেটা হবে, সেই দাবিগুলো নিয়ে আমরা এখানে নির্বাচন কমিশনের সামনে হাজির হয়েছি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর ভিত্তি করে 3টি ক্যাটাগরিতে ভাগ করে পুলিশ সুপার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, লটারি প্রক্রিয়ায় মেধাবীরা বাদ পড়েনি, ওসি পদায়নও লটারিতে হবে। সকালে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে কথা বলেন উপদেষ্টা। বলেন, পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে, গ্যাসের দামের সাথে সারের দামের সম্পর্ক নেই। যে সকল অসাধু ব্যবসায়ী দাম বাড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পেঁয়াজের কোনো সংকট নেই জানিয়ে উপদেষ্টা বলেন, কৃষকের কথা বিবেচনা করে পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়নি, তবে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা নেই। এটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানে। তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেয়ে পড়ছে। জুলাই গণ অভ্যুত্থানে 5 আগস্ট সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 20তম দিনে সাক্ষ্য গ্রহণ হয় বুধবার। পরবর্তী সাক্ষ্য 2 ডিসেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর 2 বিচারপতির প্যানেলে এই দিন পুনঃ সাক্ষ্য দেন 15 নম্বর সাক্ষী পুলিশের সাবেক উপপরিদর্শক আনিসুর রহমান। এর আগে 20 নভেম্বর মামলার রাজসাক্ষী পুলিশের সাবেক এসআই শেখ আফজালুল হকের জবানবন্দি রেকর্ড করা হয়। এদিকে ট্রাইব্যুনাল 1-এ রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় শেষ সাক্ষী মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। বাকি জেরা বৃহস্পতিবার। ট্রাইব্যুনাল ও এর বিচার নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বুধবার প্রসিকিউশনের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানির দিন ঠিক করে ট্রাইব্যুনাল। এদিকে বিচার না মানাকে আদালতের স্পষ্ট অবমাননা বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। আরেক প্রসিকিউটর বলেন, এই অপরাধে 1 বছরের কারাদণ্ড সহ 5,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। গত 23 নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনে ট্রাইব্যুনালের বিচার মানেন না জানিয়ে বিচারকদের দিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। ফজলুর রহমান সাহেব বলছেন যে আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট আমি মানি না। শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয়, উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এইটা একটা বিচারকের জন্য, একটা বিচারালয়ের জন্য এবং যারা বিচার প্রার্থী তাদের প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য, বিশেষভাবে বিচারকদের প্রতি অবমাননা করে। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে ফেরাতে ভারতকে পাঠানো চিঠির জবাব এখনও আসেনি। বুধবার এক ব্রিফিংয়ে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, দিল্লির কাছ থেকে এত দ্রুত উত্তর আশাও করে না ঢাকা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনো চাপ নেই, আর ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এ সময় ফ্রান্স থেকে এয়ারবাস না কেনায় ইউরোপের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলেও মনে করেন উপদেষ্টা। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে জোরে ফেরত দেওয়া। ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা। আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি এখনো, কাজে এটা একেবারে কালকে আমাকে ওই 1 সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। আবার একই কথা, আমার উপর কোনো চাপ নেই। থ্যাংক ইউ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা অগ্রণী ব্যাংকের ভোল্ট থেকে উদ্ধার 832 ভরি স্বর্ণ বৈধ না অবৈধ তা যাচাই শুরু করেছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, ভোল্টে থাকা নথিতে শেখ হাসিনা ছাড়াও শেখ রেহানা ও সাইমা ওয়াজেদ পুতুলের স্বর্ণালংকার রয়েছে। এই স্বর্ণের বৈধতা খতিয়ে কাজ করছে দুদক। মঙ্গলবার রাতে অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় থাকা দুটি ভোল্টে অভিযান চালায় দুদক। সেখানে শেখ হাসিনার স্বর্ণালংকার রক্ষিত থাকার তথ্য ছিল সংস্থাটির কাছে, তবে পুবালী ব্যাংকের ভোল্টে কোনো কিছু মেলেনি। এদিকে 2 কোটি টাকার অবৈধ সম্পদ ও 12.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে লকার নাম্বার 751, যাতে আনুমানিক 422.26 ভরি স্বর্ণালংকার পাওয়া যায়। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকীর নামে থাকা লকার নাম্বার 753 খোলার পর 410.25 ভরি স্বর্ণ পাওয়া যায়। মোট 2টি লকারে, অগ্রণী ব্যাংকের 2টি লকারে 832.51 ভরি স্বর্ণালংকার। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে 10 কাঠার 3টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সহ 23 জনের বিরুদ্ধে দুদকের করা 3টি মামলার রায় আগামীকাল ঢাকার বিশেষ জজ আদালত 5-এ এসব রায় ঘোষণা করা হবে। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করছেন দুদকের কৌঁসুলি। মমিন হোসেনের সহায়তায় সাদিয়া কানিজের রিপোর্ট। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তার 2 সন্তান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে গত জানুয়ারিতে পৃথক 3টি মামলা করে দুদক। গত 10 মার্চ এসব মামলায় তদন্ত শেষে এ 3 জন সহ 23 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় সংস্থাটি। আর গত 31 জুলাই অভিযোগ গঠন করে আদালত। গত 4 মাসে এসব মামলায় সাক্ষ্য দেন 91 জন। তবে সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে এসে 29 অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন রাজুক কর্মকর্তা খুরশিদ আলম। তিনি খালাস পাবেন বলে আশা তার আইনজীবীর। 23 নভেম্বর দুদক ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষ হয়। চার্জ গঠন করার পরে আমরা এই মামলাটা প্রমাণ করার জন্য যে সকল সাক্ষী প্রয়োজন আমরা সেই সব সাক্ষী আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি উইথ ডকুমেন্টস। দুদকের আশা এসব মামলায় শেখ হাসিনা সহ সব আসামির যাবজ্জীবন কারাদণ্ড হবে। ওনার বাবার সম্পত্তি উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, ওনার গুলশানে বাড়ি আছে, সেই সম্পত্তি ওনার আয়কর নথিতে প্রদর্শন করা আছে। এরপরেও এই প্লটটা অন্যায়ভাবে আবদারের বশবর্তী উনি পেয়েছেন এবং উনি নিজ দখলে আবার রেজিস্ট্রি করে নিয়েছেন। প্রমাণ করতে সমর্থ হয়েছি। আমরা আশা রাখি দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে যে আইনের সর্বোচ্চ সাজা আমরা প্রত্যাশা করি। একই অভিযোগে শেখ হাসিনার বোন রেহানা এবং তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী সহ 17 জনের বিরুদ্ধে 1 ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। এছাড়া রেহানার 2 সন্তান রাদওয়ান ও আজমিনার বিরুদ্ধে আরও 2 মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় 2য় অবস্থানে উঠে এসেছে ঢাকা। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ পেয়েছে। জাতিসংঘ প্রকাশিত আগের তালিকায় ঢাকার অবস্থান ছিল 9 নম্বরে। এবার 2য় অবস্থানে আসা ঢাকায় বসবাস করে 3,66 লাখ মানুষ। এদিকে 4,19 লাখ মানুষের আবাসস্থল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা তালিকার প্রথমে স্থান দখল করেছে। এর আগে দীর্ঘদিন সবচেয়ে জনবহুল নগর ছিল জাপানের রাজধানী টোকিও। বর্তমানে 3য় স্থানে থাকা টোকিও জনসংখ্যা 3,34 লাখ। দেশে সড়ক দুর্ঘটনার তদন্ত সঠিকভাবে হয় না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, তদন্তে দুর্ঘটনার মূল কারণ উঠে না আসায় দোষীরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে, ফলে একই ধরনের দুর্ঘটনা ঘটছে বারবার। ঝরে যাচ্ছে বহু তাজা প্রাণ। যদিও তদন্ত যথাযথভাবে না হওয়ার বিষয়টি মানতে নারাজ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। নাজিফ ফরাইজি ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 2য় পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন।
2011 সালের 13 আগস্ট মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও এটিএন নিউজের সাবেক প্রধান নির্বাহী মিশুক মুনির নিহত হওয়ার মামলায় বিচারিক আদালতে যাবজ্জীবন সাজা পান বাসচালক জমির হোসেন। 2020 সালে কারাগারেই হৃদরোগে মৃত্যুবরণ করেন তিনি। অথচ মৃত্যুর 2 বছর পর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক জানান, বাস চালক সাজা ভোগ করলেও দুর্ঘটনা ঘটেছে তারেক মাসুদ ও মিশুক মুনিরকে বহনকারী মাইক্রোবাস চালকের ভুলে। ওই দুর্ঘটনায় তিনিও মারা যান। অথচ তদন্তে বাস চালককে দোষী বানিয়ে তার সঙ্গে অবিচার করা হয়। এটা একটা রাষ্ট্রের অঙ্গীকার করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, দেশে সড়ক দুর্ঘটনা তদন্তে বড় ধরনের ত্রুটি রয়েছে। এত বড় তামাশার কাজ পৃথিবীতে আর কোথাও হয় না, বাংলাদেশে হয়। যেই কারণে চালক সর্বস্ব থিঙ্কিং করতে গিয়ে আমরা দুর্ঘটনা কমাতে পারি নাই, কারণ চালকের দিকে তাকিয়ে আছি। পুরো সিস্টেমের সাথে যারা যারা ভুল করতেছে, উপরের দিকে দায়িত্বে গাফিলিত করতেছে, যেগুলি রুট কজ, সেখানকে যদি আমরা ধরতে না পারি, জবাবদিহিতা করতে না পারি, যেটা আগে হতো না, আমরা কোনো দিন দুর্ঘটনা কমবে না। তারা বলছেন, সড়ক দুর্ঘটনা তদন্তে দেশে নেই আধুনিক ব্যবস্থা। এছাড়া বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতা তদন্ত প্রক্রিয়াকে আরও জটিল করে তোলায় দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা এবং ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। রোড ক্র্যাশের সঠিক তদন্ত কিভাবে হবে সেটাই আসলে নিরূপণ করা নাই। এটার জন্য পর্যাপ্ত লোকবল আমাদের তেমন নাই। এটার জন্য কে দায়ী, মালিকের কতখানি দায়িত্ব আছে, ড্রাইভারের কতখানি দায়িত্ব আছে, রোড যারা কনস্ট্রাকশন করেছে তাদের কতখানি দায়িত্ব আছে, এগুলো তো বর্তমান তদন্ত প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত নয়। তবুও তদন্ত প্রক্রিয়াকে সঠিক বলছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। আমাদের যে তদন্ত করার যে প্রক্রিয়ায় কোনো সমস্যা নাই। তদন্তের প্রক্রিয়া যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কিন্তু খুবই প্র্যাগম্যাটিক। বিশেষজ্ঞরা বলছেন, তদন্তে অবহেলার কারণে একদিকে দোষীরা পার পেয়ে যাচ্ছে, অন্যদিকে সড়কে দুর্ঘটনার সব উপাদানই থেকে যাচ্ছে, যার মাসুল দিচ্ছে গোটা জাতি। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। অবৈধ মোবাইল ডিভাইসের বিস্তার রোধে উপযুক্ত শুল্ক কাঠামো ও নীতিমালা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ICT বিভাগ ও হুয়াওয়ে যৌথ আয়োজনে বাংলাদেশ টেক কানেক্টে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। বিশেষ সহকারী বলেন, MDVQ ও IMEI সমৃদ্ধ বৈধ ডিভাইস ব্যবহারে উৎসাহ বাড়ে এবং সার্বিকভাবে নিরাপদ প্রযুক্তি পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন না 47তম BCS এর পরীক্ষার্থীদের একাংশ। সময় বাড়ানোর দাবিতে রাস্তায় রক্তাক্ত হওয়ার প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তারা। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীরা বলেন, প্রস্তুতির জন্য 50 দিন যথেষ্ট নয় বলেই পরীক্ষা পেছানোর দাবি করছেন তারা। ছাত্র উপদেষ্টাদের ঘনিষ্ঠজনদের সুযোগ দিতে দ্রুত পরীক্ষা নেওয়া হচ্ছে বলে আশঙ্কা করছেন পরীক্ষার্থীরা। 2006 সালে বাংলাদেশ পুলিশে নিয়োগপ্রাপ্ত SI ও সার্জেন্ট প্রার্থীরা তাদের বাতিল হওয়া নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাতিল হওয়া SI ও সার্জেন্টরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা দীর্ঘ 18 বছরের ভোগান্তি ও নিয়োগ বাতিলের পিছনের প্রশাসনিক জটিলতার নানা দিক তুলে ধরেন। প্রার্থীরা জানান, 2006 সালের তৎকালীন পুলিশ মহাপরিদর্শক নূর মোহাম্মদ আকস্মিকভাবে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখেন এবং কোনো ধরনের লিখিত অভিযোগ বা অনিয়মের প্রমাণ না থাকা সত্ত্বেও তাদের নিয়োগ সম্পূর্ণ বাতিল ঘোষণা করেন। জাতীয় সংসদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক সহ মানবিক ব্যক্তিদের দেখতে চান যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার ইস্ট লন্ডনে পলিসি ফর গুড গভর্নেন্সের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদে কেমন প্রতিনিধি দেখতে চাই শীর্ষক সেমিনারে এসব কথা তুলে ধরেন আলোচকরা। বাংলাদেশি রাজনীতিবিদ, ছাত্র, শিক্ষক, গবেষক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবী কমিউনিটি সংগঠকরা উপস্থিত ছিলেন এই সেমিনারে। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মামুন, নাজমুল হুদা সাগর। বলেন, জনপ্রতিনিধি এমন চায় যিনি করের টাকা যথাযথ ব্যবহার এবং কাজের জবাবদিহি করবেন।
সদস্য লেখকদের সম্মাননা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। প্রতি বছরের মতো লেখকদের অনুপ্রেরণা দিতে এবারও এ উদ্যোগ নিয়েছে সংগঠনটি। গত এক বছরে প্রকাশিত বইয়ের উপর দেওয়া সম্মাননা টিভির সালাম ফারুক, মাইদুর রহমান রুবেল, আতিকা রহমান সহ 29 জনকে দেওয়া হয় এই সম্মাননা। অনুষ্ঠানে লেখকদের হাতে সম্মাননা তুলে দেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। সে সময় সংগঠনের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর, ক্রিকেট। কাল থেকে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। তবে সিরিজ ছাপিয়ে আলোচনায় দল নির্বাচন প্রক্রিয়া। এই সিরিজে দল নির্বাচনে অধিনায়কের পরামর্শ আমলে নেওয়া হয়নি বলে প্রি ম্যাচ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন লিটন দাস। তবে এসব পেছনে ফেলে সিরিজ জয়ে ফোকাস রাখতে চান টাইগার অধিনায়ক। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। কদিন বাদেই পর্দা উঠবে টি-20 বিশ্বকাপের। তার প্রস্তুতির অংশ হিসেবেই আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজ। তবে সেই প্রস্তুতির পরিকল্পনায় অধিনায়ক থেকে যাচ্ছেন ব্রাত। লিটনের অভিযোগ, দল সাজানো হয়েছে তার মতামতকে উপেক্ষা করে। তার পছন্দে শামীম পাটোয়ারি থাকলেও নির্বাচকরা বাদ দিয়েছেন এই বাঁহাতি ব্যাটারকে। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিস। আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। দেখা যাক এখন যে প্লেয়ারগুলোই আমাদের টিমে আছে না কিনা তারাই এই মুহূর্তে বেস্ট, এবং আমি বিলিভ করি যে কেউ বাংলাদেশ টিমে আসবে তারা বেস্ট হয়ে দেখেই এখানে আসছে, তারা ডেলিভার করার চেষ্টা করবে। অবশ্য দলে যারা সুযোগ পেয়েছেন তাদের প্রতিও আস্থা লিটনের। জানালেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ধাক্কা কাটিয়ে সেরা ফলাফলে চোখ তার। আমি এখানেও চাই যে আমরা প্লেয়াররা টাফ সিচুয়েশনে পড়বো, বাট টাফ সিচুয়েশনে পড়ার পর যে জিনিসটা হয়েছে লাস্ট সিরিজে আমরা জিততে পারিনি, বাট এবার চেষ্টা করবো যেন ওখান থেকে টাফ থেকে বের হয়ে যেন ম্যাচগুলো উইন করতে পারি। আমাদের যে টিম আছে, আমাদের যে ক্যাপাবিলিটি আছে, আমরা যদি আমাদের দিনে 100% ক্রিকেট খেলতে পারি অবশ্যই ডমিনেটিং জয় পাওয়া সম্ভব। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে ক্রিকেটে প্রত্যেকটা টিমকে রেসপেক্ট করতে হবে। যেদিন যে ভালো ক্রিকেট খেলবে তাদেরই পক্ষে গেম যাবে। চট্টগ্রামের শহীদ বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। রাফি আমিন, RTV। আগামী 19 ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট BPL এর দ্বাদশ আসর। টুর্নামেন্টের পর্দা নামবে আগামী 16 জানুয়ারি। বিকেলে সংবাদ সম্মেলনে এমনটাই জানান BPL গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। এই সময় তিনি জানান, টুর্নামেন্টে নতুনত্ব আনতে প্রথমবারের মতো BPL শুরু হবে সিলেট থেকে। এর আগে ঢাকায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। এদিকে ইভেন্ট ম্যানেজমেন্ট IMG'র সঙ্গে 3 বছরের চুক্তির কথা থাকলেও এই আসর থেকে দায়িত্ব পাচ্ছেন না প্রতিষ্ঠানটি। পরের আসর থেকে দেখা যাবে তাদের। পাশাপাশি টুর্নামেন্টকে বিতর্কমুক্ত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে BCB। পাওনা পরিশোধও থাকছে বাড়তি সতর্কতা। শ্রীলঙ্কাকে 5-0 গোলে হারিয়ে AFC অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাই পর্বে টানা তৃতীয় জয় পেল বাংলাদেশ। এর আগে তিমোর লেস্তেকে 5-0 গোলে হারিয়ে বাছাই পর্ব শুরু করে গোলাম রাব্বানী ছোটনের দল। পরের ম্যাচে ব্রুনাইকে 8-0 ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বাইজিদ ফয়সালরা। এদিকে চীনের তংগিলং লং স্টেডিয়ামে প্রথমার্ধে 2টি গোল করে বাংলাদেশ। 24 মিনিটে ইকরামুল খেলেন গোলের খাতা। 5 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মানিক। বিরতির পর 64 মিনিটে গোলের দেখা পান নাজমুল হুদা ফয়সাল। 89 মিনিটে চতুর্থ গোল করেন বাইজিদ বোস্তামি। আর যোগ করার সময়ে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন অধিনায়ক ফয়সাল। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।